প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে একটু আগে ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট মিস্টার ডোনাল্ড লু এবং তার সাথে ইউএস অ্যাম্বাসেডর সহ তাদের টিম আমার সাথে দেখা করেছিল এবং আমাদের অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে, হৃদ্যতাপূর্ণ পরিবেশে দুই দেশের সম্পর্ক আরো গভীর এবং বিস্তৃত করার লক্ষ্যে আলোচনা হয়েছে এবং আমরা with very positive note he came with a very positive note এবং দুই দেশের সম্পর্ক, আমাদের দুই দেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। আমাদের বহুমাত্রিক সহযোগিতার ক্ষেত্র রয়েছে এবং একই সাথে গত ৫৩ বছরের আমাদের অভিযাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে, আমাদের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে। সেজন্য তাকে ধন্যবাদ জানিয়েছি। এবং আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী পরপর চতুর্থবার এবং পঞ্চমবারের মতো সরকার গঠন করার পর মার্কিন প্রেসিডেন্ট তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছিলেন এবং সম্পর্ককে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। সেই ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার অভিপ্রায়ের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই তিনি সফরে এসেছেন এবং সেই লক্ষ্যে আমাদের সমস্ত আলোচনা হয়েছে। এবং আমি তাকে ইউএস কিন্তু আমাদের দেশে সিঙ্গেল কান্ট্রি হিসেবে ইউএস ইজ দ্য বিগেস্ট ডেস্টিনেশন অফ আওয়ার এক্সপোর্ট এবং ইউএস আমাদের দেশে সিঙ্গেল কান্ট্রি হিসেবে হাইয়েস্ট ফরেন ইনভেস্টর, আমাদের দেশে বিগেস্ট ফরেন ইনভেস্টর এখন পর্যন্ত। আমি তাকে আরো অনুরোধ জানিয়েছি যে আমরা বাংলাদেশে 40টি আইটি ভিলেজ করার যে পরিকল্পনা করেছি সেখানে যাতে ইউএস ইনভেস্টমেন্ট, কিছু ইনভেস্টমেন্ট ইতিমধ্যেই আছে, আরো যাতে ইউএস ইনভেস্টমেন্ট বাড়ানো হয় এবং আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলোতে যাতে করে আরো বেশি করে ইউএস ইনভেস্টমেন্ট আসে সে নিয়ে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছি এবং তাকে অনুরোধ জানিয়েছি। এবং তিনি যেটি বলেছেন যে আমাদের বিজনেস বাস্কেটকে আরো ওয়াইডেন করার জন্য যেই জিএসপি ফ্যাসিলিটি আমরা আগে এনজয় করতাম এখন করি না, সেটি তারা ফিরিয়ে দিতে চায় ডিপেন্ডিং অন দ্য রিইন্ট্রোডাকশন অফ দ্য প্রোগ্রাম। এই প্রোগ্রামটা তারা রিইন্ট্রোডিউস করবে, রিইন্ট্রোডিউস করলে তারা জিএসপি ফ্যাসিলিটি বাংলাদেশকে আবার দিতে চায়, তবে সেটি এখনো রিইন্ট্রোডিউস হয়নি। তবে সেজন্য আমাদের লেবার পলিসিটা একটু রিভিউ করতে হবে, যেটা আমরা রিভিউ করছি এবং সে নিয়ে গতকাল মাননীয় আইনমন্ত্রীর সাথে তার বিস্তারিত আলোচনা হয়েছে নৈশভোজের সময়। এবং একই সাথে তিনি আমাদের বিশেষ করে আমাদের রিজার্ভ স্ট্রেংথেন করার জন্য এবং অর্থাৎ আমার ফিনান্সিয়াল সেক্টরকে আমাদের স্ট্রেংথেন করার জন্য তিনি তাদের ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন ডিএফসি, তাদের একটি প্রতিষ্ঠান আছে ডিএফসি ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন, সেখান থেকে বাংলাদেশকে অর্থায়ন করতে চায়, সেটিও তিনি জানিয়েছেন। এবং একই সাথে আমাদের ট্যাক্সেশন সিস্টেমকে আধুনিক করার জন্য, যাতে আমাদের দেশে মাত্র 25 লক্ষের মতো 25 কি 27 লক্ষ মানুষ ট্যাক্স দেয়, অথচ কয়েক কোটি মানুষ ট্যাক্সের জন্য এলিজিবল কিন্তু ট্যাক্স দেয় না। তো সে নিয়ে আলোচনা হয়েছে, তারা আমাদেরকে অ্যাসিস্ট করতে চায় যাতে আমাদের ট্যাক্সেশন সিস্টেমটা আধুনিকায়ন করা যায় এবং একই সাথে ট্যাক্স ফাঁকি যে দেওয়া হয় সেটি যাতে করতে না পারে, সেজন্য তারা আমাদেরকে হেল্প করতে চায় ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে। এবং আমি তাকে অনুরোধ জানিয়েছি
যেহেতু আমরা 2026 সালে এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রিতে মিড ইনকাম কান্ট্রিতে আমরা গ্রাজুয়েট করতে যাচ্ছি, আমরা অলরেডি সমস্ত প্যারামিটার ফুলফিল করেছি আরো 2 বছর আগে, কিন্তু অফিসিয়াল গ্রাজুয়েশন হবে 2026 সালে। সেটার উপরে এখন যে এক্সিস্টিং ফ্যাসিলিটিস আমরা ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড কমার্সের ক্ষেত্রে এনজয় করি, সেগুলো অনেক কিছু আমাদের থাকবে না। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষেত্রে তাদের সহযোগিতা চেয়েছি, এবং আমরা যে ইউরোপিয়ান পার্টনারদের সাথে, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন, মেম্বার স্টেট অফ ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কাছে যে সেটি চেয়েছি, সেটি তাকে জানিয়েছি যে 29 সাল পর্যন্ত অনেক সুবিধা আমরা, অর্থাৎ গ্রাজুয়েশনের পর 3 বছর পর্যন্ত আমরা এনজয় করব, সেটিকে 2032 সাল পর্যন্ত আমাদের সাপোর্ট দেওয়ার জন্য তাকে অনুরোধ জানিয়েছি। তিনি বলেছেন বাংলাদেশের সাথে সম্পর্ককে বিস্তৃত করার জন্য তারা বাংলাদেশের পাশে থাকবে। একই সাথে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন বিষয়টা আসলে জাস্টিস ডিপার্টমেন্টের হাতে, হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট, এবং সেখানে ইউএস স্টেট ডিপার্টমেন্ট বা হোয়াইট হাউসের কোনো অধিকার নেই বা তারা কোনো কিছু করতে পারে না। তবে তারা, অর্থাৎ জাস্টিস ডিপার্টমেন্টের সাথে যাতে আমাদের মিশন, আমাদের এমবেসি বা এমবেসির মাধ্যমে সরকার যাতে সেখানে অর্থাৎ পজিটিভ রায় আসে বা পজিটিভ আউটকাম হয় ফ্রম দ্য জাস্টিস ডিপার্টমেন্ট, যাতে রাশেদ চৌধুরীকে আমরা এখানে ফিরিয়ে আনতে পারি, convicted and self-proclaimed murderer of founding father বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে যাতে ফিরিয়ে আনতে পারি সেজন্য তারা অ্যাসিস্ট করবে, এটি তিনি বলেছেন। এছাড়া তাদের ইন্টারেস্ট আছে যে বাংলাদেশি ছাত্ররা যাতে আরো ব্যাপকভাবে ইউএসএতে যায়, পড়াশোনা করতে পারে, এবং ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে তারা আমাদের সহযোগিতা করতে চায়। তো বাংলাদেশি ছাত্ররা তারা ব্যাপকভাবে যেতে পারে, সেজন্য আমি একটি প্রস্তাব দিয়েছি যে আমাদের ইউনিভার্সিটিগুলোর সাথে যেন এক্সচেঞ্জ প্রোগ্রাম এস্টাবলিশ করা হয়। আমরা অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের দেশের চট্টগ্রামের একটি বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়েছে, প্রিমিয়ার ইউনিভার্সিটি চিটাগাংয়ের সাথে অস্ট্রেলিয়ার একটা লিডিং ইউনিভার্সিটি এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু হয়েছে। অলরেডি ফার্স্ট আর সেকেন্ড ব্যাচ অলরেডি চলে গেছে, অর্থাৎ 1 বছর এখানে পরে 2 বছর অস্ট্রেলিয়া। এরকম যাতে ইউএস ইউনিভার্সিটিগুলোর সাথে আমাদের দেশের বিভিন্ন ইউনিভার্সিটির এরকম প্রোগ্রাম এস্টাবলিশ করা যায়, সে নিয়ে আলোচনা করেছি। এবং একই সাথে আরো অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে চায়, আমরাও করতে চাই, এবং তিনি এসেছেন সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই সফরে এসেছেন। ধন্যবাদ। এবং আরো একটি বিষয় আছে, এছাড়া আমি তাকে ধন্যবাদ জানিয়েছি আমাদের দেশে যে forcibly displaced people from Myanmar, রোহিঙ্গা জনগোষ্ঠীকে যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, আমরা আশ্রয় দিয়েছি, প্রধানমন্ত্রী আশ্রয় দিয়েছে, তাদেরকে যে হেল্প করছে সেজন্য তাকে ধন্যবাদ জানিয়েছি। এবং ইউএস হচ্ছে বাংলাদেশের পরে সবচেয়ে বড় কন্ট্রিবিউটর এই রোহিঙ্গাদের হেল্প করার ক্ষেত্রে। বাংলাদেশের পরে ইউএস কন্ট্রিবিউশনও সবচেয়ে হাইয়েস্ট, এবং সেখানে যাতে অন্যান্য দেশগুলো আরো সহায়তা করে সে নিয়ে আমরা আলোচনা করেছি। এবং একই সাথে গাজায় শান্তি স্থাপন করার বিষয়টি আমরা আলোচনা করেছি। তিনি বলেছেন ইউএস অত্যন্ত টায়ারলেসলি তারা কাজ করছেন যে যাতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়, এবং তিনি আমাকে যেটুকু বলেছেন আমরা আশাবাদী। আমি বলেছি যে গাজায় যে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে, নিরীহ শিশুদের, নারীদের হত্যা করা হচ্ছে, 35,000-এর বেশি মানুষকে যে হত্যা করা হচ্ছে, তার মধ্যে 70% নারী ও শিশু, এটি আসলে মেনে নেওয়া যায় না। এটা আমি বলেছি যেটি যে টেলিভিশনে যখন এগুলো দেখি তখন টেলিভিশন আর দেখা কন্টিনিউ করতে পারি না, সেখানে শান্তি স্থাপন করা দরকার। তিনি আমার সাথে একমত যে সেখানে শান্তি স্থাপন করা প্রয়োজন, এবং তিনি যেটি জানিয়েছেন সেক্রেটারি অফ স্টেট মিস্টার ব্লিংকন, তিনি গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য তিনি
টায়ারলেসলি কাজ করছে। এই ছিল মোটামুটি। এটার সাথে একটু যুক্ত করি, সেটি হচ্ছে নির্বাচনের আগে আমাদের সাথে যে তিক্ততা তৈরি হয়েছিল তাদের, সেই জায়গা থেকে তারা বেরোতে চাচ্ছে। এই সফরে রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? দেখুন, আমার সাথে নির্বাচন নিয়ে, মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পজিটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তবে আমরা উভয় পক্ষ আলোচনা করেছি যে অতীতে কি ঘটেছে সেগুলো আমরা দেখতে চাই না, আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই এবং ভবিষ্যতের সম্পর্ককে আরো ঘনিষ্ঠ। মানবাধিকার নিয়ে ডিপার্টমেন্ট থেকে বলা হচ্ছে তারা আসলে বিষয়গুলো অগ্রগতি দেখতে পারেনি এখন পর্যন্ত বাংলাদেশে, এবং তারা সেই অগ্রগতির বিষয়ে অনুরোধ জানিয়েছে আপনাদেরকে। কে বলেছেন? কি বলেছেন? বলেছেন র্যাব সময় মানবাধিকার নিয়ে আলোচনা হয়েছে, বিষয়গুলো নিয়ে বাংলাদেশের তদন্তের অগ্রগতি দেখতে চায় যুক্তরাষ্ট্র। আমার সাথে মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি, সে প্রসঙ্গে আসেনি। সেটি হয়তো আমাদের ফরেন অফিসের সাথে আলোচনা হয়েছে, হয়তো এর আগে তো ফরেন সেক্রেটারির সাথে বসেছেন, সেখানে হতে পারে। র্যাব স্যাংশন নিয়ে এইটুকু আলোচনা হয়েছে যে দেখো, র্যাব স্যাংশন যেটি হয়েছিল, র্যাবের কিছু ব্যক্তি বিশেষের উপর যে স্যাংশন হয়েছিল সেটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব তো ফেলেছিল। তো এটি উগ্র হলো, কিন্তু সেটি নিয়ে আমাদের ফরেন অফিসের সাথে আলোচনা হয়েছে যে সেটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সেটি হয়েছিল। সেই উড্ডয়নের প্রক্রিয়াটাও একটু লম্বা, স্যাংশন দেওয়ার প্রক্রিয়াটাও অনেক লম্বা ছিল, উড্ডয়নের প্রক্রিয়াটাও একটু লম্বা। তবে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। এই নিয়ে শুধু এইটুকু আলোচনা হয়েছে, শুধু আমাদের সম্পর্কের ক্ষেত্রে অতীতে সেই স্যাংশন আমাদের সম্পর্কে প্রভাব ফেলেছিল। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, তিনিও একমত হয়েছেন আমরা সামনের দিকে একটা বিষয় বলেছে, একটা বিষয় হলো যে নির্বাচনের আগে আমেরিকার সাথে যে একটা আসলে প্রকৃতপক্ষে তিক্ততা সম্পর্ক সৃষ্টি হয়েছিল, আপনি কি মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প এই সফরের মাধ্যমে সেই সম্পর্কটা থাকছে না? দেখুন, এটি আপনার ভাষায় হচ্ছে তিক্ততার সম্পর্ক, আমি সেটিকে সেভাবে দেখতে চাই না। কারণ বিভিন্ন দেশের নানা কনসার্ন থাকে, তারা তাদের কনসার্ন গুলো ব্যক্ত করেছিল। দেশে অত্যন্ত সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, ভোটার পার্টিসিপেশন 42% ছিল, আওয়ামী লীগের অনেক প্রার্থী পরাজিত হয়েছে, এমনকি মন্ত্রীও পরাজিত হয়েছে। সুতরাং সেই নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। তারা আমাদের সম্পর্ককে বিস্তৃত, গভীর করতে চায়, আমরাও করতে চাই, এবং সেই লক্ষ্য নিয়ে এই সফরে তিনি এসেছেন। বাংলাদেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ কেন? আরেকটা বিষয় যে 2019 সাল থেকে আমেরিকার সাথে চেয়েছিল এবং আনসার নিয়ে একটা কথা চলছিল, এটা এই বিষয়ে আর এইভাবে সবার আলোচনা হয়েছে কিনা? এগুলো নিয়ে আমার সাথে কোনো আলোচনা হয়নি। রোনাল্ডো এই অঞ্চলের জন্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওভার স্টেট, বাংলাদেশ এই অঞ্চলের জন্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওভার স্টেট, অর্থাৎ এই অঞ্চলটা তিনি দেখেন, তার সাথে তো অবশ্যই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। হ্যাঁ, জলবায়ু বিষয়ে আলোচনা হয়েছে, তারা জলবায়ু বিষয়ে সহযোগিতা করতে চায় এবং আমাদের সিকিউরিটি ফোর্স স্ট্রেংথেন করার ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রে আমরা বিস্তৃত করতে চাই। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং জলবায়ু এবং আমাদের এনভায়রনমেন্টাল প্রোটেকশন এই ফিল্ডে তারা কাজ করছেন এবং ইউএসএইডের অনেক সহযোগিতা ছিল, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমার গ্রামেও একটি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হয়েছে ইউএসএইডের অর্থায়ন অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে, সেটি আমি উল্লেখ করেছি। তারপর এগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং তারা এই ক্ষেত্রে সহযোগিতা করতে চায়। আরেকটা কি প্রশ্ন করেছিলাম? দেখুন, ভিসালিটি ইজ ডরমেন্ট নাও, সুতরাং এটি নিয়ে আলোচনা হয়। এর আগে না, দেখুন, জিএসপি সুবিধাটা এখন বিদ্যমান নেই, তাদের সেই প্রোগ্রামটা রিলঞ্চ করতে হবে। রিলঞ্চ করলে
তারা সেটি আমাদেরকে দিতে চায়, সেটি তো আমি শুরুতেই বলেছি। আর আরেকটি হচ্ছে, আমার সাথে আপনারা জানেন যে ভাইস মিনিস্টার ফর পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ইয়াসুমি ওসাকা জাপানের, তার সাথে আলোচনা হয়েছে এবং তাকে আমি অনুরোধ জানিয়েছি যে আপনারা জানেন যে আমাদের বিরাট শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি আছে এবং আমরা প্রতি বছর 8,000 জাহাজ কাটি। ইন্ডিয়াতে 10,000 জাহাজ কাটা হয় এবং আমাদের এই ইন্ডাস্ট্রিটা ওয়ান অফ দ্য বিগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো তারা ইন্ডিয়াতে, অর্থাৎ জাপান ইন্ডিয়াতে এই ক্ষেত্রে সহযোগিতা করেছে। আমিও তাদেরকে জাপানের ভাইস মিনিস্টারকে এই ক্ষেত্রে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছি। $100 মিলিয়ন সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছি। ধন্যবাদ জাপানকে, ধন্যবাদ।